ক্রাইম পেট্রোল সতর্ক, কোপার্ড বাই মাচো। ২৬ বছরের বিপিও কর্মচারী রেবেকা মাসিকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় আর ৪ জন মিলে তাকে পাশবিকভাবে ধর্ষণ করে। কারা এই ৪ জন? আর তারা রেবেকার উপরই হামলা কেন করলো? দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। স্যার, আমার কাছে দুটো ফোন। প্রথম ফোনে যখন রিং হয়েছিল ওরা ফোনটা কেড়ে নেয়। ফোনটা বন্ধই করে দি। দ্বিতীয় ফোনটা কোথায় ছিল? দ্বিতীয় ফোনটা আমার পকেটে ছিল, সাইলেন্ট মোডে। ভাইব্রেট হওয়াতে আমি ওটা অন করে দিই। তুমি জানতে কে কল করছিল? না স্যার, কিন্তু আমি চাইছিলাম যাতে যেই ফোন করুক সে যেন জানতে পারে যে আমি কিডন্যাপড হয়েছি। এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনেও তুমি খুব স্মার্ট কাজ করেছো রেবেকা। দেখো, আমি জানি যে রেবেকা এটা খুব মুশকিল কাজ হবে, বাট ইউ উইল হ্যাভ টু ডু দিস। পুরো ফোকাস করো, মনে করার চেষ্টা করো ওই ৪ জনের ব্যাপারে, ওদের ডিটেলস, ওদের কথাবার্তাগুলো, টেম্পোর ব্যাপারে সবকিছু। চল, ইতনা নকল করিস না তুই, চল। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? চেয়েছিল স্যার, যে ওই টেম্পোর ওই স্ক্রিনে লেটার চেয়েছিল স্যার। জের পরে কি লেখা ছিল? স্যার, একটা বড় লেটার চেয়ে ওর সাথে আরো কিছু ছিল স্যার। জয় হতে পারে। জয়ের পরে টেম্পোর গায়ে দেবদেবীর নাম লেখা থাকে না? রেবেকা, জয়ের পরে কি লেখা ছিল মনে করো? আই ডোন্ট নো স্যার, খুব নোংরা টেম্পো ছিল আর আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না। ওরা কি কারো নাম ধরে ডাকছিল? না, নিজেদের মধ্যে কিরকম একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। মানে বাংলা বলছিল না? একটু অন্য রকমের ছিল। পোগার পারে নিয়ে যাব সুইটি। নো নো। ওই ৪ জনের মধ্যে কারোর বডিতে কিছু কিছু দেখেছো যা তোমার মনে আছে? স্যার, ওদের বডিতে কিছু একটা ছিল না, ওদের রেস্টে কিছু ছিল। কালো সুতো, কালো সুতো ছিল। থ্যাংক ইউ রেবেকা। স্যার, ওই লোকগুলো যাওয়ার সময় আমার পার্সে কিছু টাকা দিয়ে দিয়েছিল। কিছু লোক ওখানে শুয়েছিল। যখন আমাদের উপর অ্যাটাক হলো তখন ওরা উঠে পড়লো আর আমাদেরকে হেল্প করার চেষ্টা করলো, কিন্তু ওদের কাছে বন্দুক ছিল। নকল করিস না তুই, চল। হাট এখান থেকে, হাট, তোরা হাট এখান থেকে বলে দিচ্ছি। সামনে রুই, তোমাদের কোম্পানির ড্রাইভার কি রোজ তোমাদের এখানেই ড্রপ করে? হ্যাঁ, আমরা ওই সামনের বিল্ডিংটাতে থাকি। এই রাস্তা দিয়ে গাড়ি যায় না, তাই আমরা রোজ হেঁটেই যাই। তোমাদের বাড়ি পৌঁছানো অব্দি কোম্পানির ড্রাইভার এখানে ওয়েট করে? না স্যার, আমরা কখনো প্রয়োজনই বোধ করিনি স্যার।
সবকিছু এত ফাস্ট, এত হঠাৎ হয়েছে যে আর ইউ শিওর হঠাৎ? মানে তোমাদের কোম্পানি ড্রাইভার এখান থেকে চলে যায় আর ঠিক ওই সময় ধরো একটা টেম্পো এখানে এলো আর তোমাদের উপরে অ্যাটাক হলো হঠাৎই। বাট স্যার, আমাদের আমাদের কারোর সাথে কোনো প্রবলেম ছিল না। তোমাদের কোম্পানি ড্রাইভারের সঙ্গে কোনো প্রবলেম ছিল? আরে স্যার, রেবেকা ম্যাডামের আগে আমি রুবি ম্যাডামকেও 2 বছর ওখানেই ড্রপ করেছি। আপনি তো জানেন ওই গলিটা কতটা ছোট, গাড়ি ভেতরেই যায় না, কখনো কোনো প্রবলেম হয়নি স্যার। তাহলে রেবেকা আসার পরে প্রবলেমটা কেন হলো কৃষ্ণা? স্যার আমি কি জানি স্যার। আমিও ঠিক জানি না কি জানো তুমি, কিন্তু আমরা খোঁজ নিয়ে নেব। টেম্পো তোমার পিছু নিয়েছিল? স্যার আমি কি জানি স্যার, আমি তো রোজ যেমন চালাই তেমন চালাচ্ছিলাম। আর যদি এগুলো মিথ্যে হয় কৃষ্ণা, আজকের পর থেকে না তুই রোজকার মতো গাড়ি চালাতে পারবি, না রোজকার মতো চলতে পারবি। এটা কি বলছেন স্যার? রেবেকা ম্যাডামের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে নাকি স্যার? স্যার এতটা খারাপ তো শত্রুর সঙ্গে হওয়া উচিত নয়। মা, বাবা, আমি আমার মৃত্যুর ভয় পাইনি, কিন্তু আমি এঞ্জেল আর তোমাদের দুজনকে ছেড়ে যেতে চাইনি। Thank God, ওই লোকগুলো আমায় মেরে ফেলেনি। দেশি মদ খাচ্ছিল, টেম্পোটা নোংরা ছিল, দেহাতি ভাষা বলছিল। বড় লোকের ছেলেরা বলে তো মনে হচ্ছে না। চুরি করেনি, রেবেকাকে মারেওনি, বরং যাওয়ার আগে টাকা দিয়ে গেছে। খুবই একরোখা, বড় ব্যাকিং আছে মনে হচ্ছে। এতদিন ধরে তো অনেকগুলো কেস দেখলাম যাদব, যারা দুর্বল আর বিকৃত হয় তারা কখনো কখনো বদলা নেওয়ার জন্য রেপ করে বা করায়। ঘটনার সময় রেবেকার ফোনে বারবার একটা নাম্বার থেকে ফোন আসছিল, ওর বস সুবোধ ভট্টাচার্যের। স্যার, আমার পেরেন্টস। রুবি আমাকে বলেছে। নমস্কার, আপনি আপনি প্লিজ বসুন, বসুন আপনি। মা, বাবা, উনি সুবোধ স্যার, মাই বস। আই এম সরি, কাল ফোনে আমি সবটাই শুনতে পেয়েছি, কিন্তু আমি কিছু করতে পারলাম না। আমি এটা বুঝতেই পারছিলাম না যে তুমি তুমি কোথায়। আমি শুধু এটাই প্রে করছিলাম যে পুলিশ যেন তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছয়। পুলিশের ওখানে পৌঁছতে দেরি হয়ে গেছিল স্যার। মিস্টার সুবোধ ভট্টাচার্য, আপনি পুলিশকে ইনফর্ম করেননি কেন? স্যার, কেননা আমি জানতাম যে রুবি পুলিশকে ফোন করবে। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে রুবি পুলিশকে কল করবে? কিভাবে জানতাম মানে? স্যার, কিডন্যাপিংয়ের পরে রুবি আমাকে ফোন করেছিল, আর ওই তো আমাকে বলেছিল যে ও এরপরে পুলিশকে ফোন করবে। হ্যাঁ স্যার, করেছিলাম আমি সুবোধ স্যারকে ফোন, আর ওনাকে এটাও বলেছিলাম যে আমি পুলিশকে ইনফর্ম করতে চলেছি। আর সেজন্যই আমি রেবেকাকে ফোন করলাম। আর ওর চেঁচামেচি শুনলেন, ওর চিৎকার কান্না আর ওই জানোয়ারদের সামনে ওর কাকুতি মিনতি শুনছিলেন। আমি ওকে বারবার ফোন করছিলাম, সমানে ফলো আপ করছিলাম। আমি রুবির সঙ্গে বারবার কথা বলছিলাম। স্যার, রেবেকা আমার এমপ্লয়ি, 10 দিন বাদে কনফার্মড হয়ে যাবে। মানে এখনো টেম্পোরারি? হ্যাঁ স্যার, প্রবেশনে আছে, কনফার্মড হয়ে যাবে, নিশ্চয়ই হবে। হয়তো আপনার অফিসে এমন কেউ আছে যে চায় না ও কনফার্ম হোক। রেবেকার সঙ্গে কারো ঝামেলা হয়েছে আপনার অফিসে? স্যার, আমি তো কখনো এরকম কোনো রিপোর্ট পাইনি।
আর তাছাড়াও স্যার বিপিওতে শ্বাস নেওয়ারই সময় পাওয়া যায় না, তাহলে আর ঝগড়া কখন করবে বলুন? তাহলে আমার কেন মনে হচ্ছে মিস্টার ভট্টাচার্য যে এই কিডন্যাপিং আর রেপটা খুব প্ল্যান করেই করা হয়েছে? আপনি নিজেই বলুন, আপনার অফিসের ট্যাক্সি ওখান থেকে জাস্ট বেরোয়, 2 সেকেন্ডের মধ্যে টেম্পোটা ওখানে আসে আর ওখান থেকে 4 জন নামে, আর ওই গলি থেকে রেবেকাকে তুলে নিয়ে যায় যেখান থেকে রোজ বাড়ি ফেরে। কি করে হতে পারে মিস্টার ভট্টাচার্য? স্যার সেটা আমি কি করে বলবো? স্যার আমি তো সকাল সকাল 8টার সময় আসি, তারপরে রাত 10টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বাড়ি কোথায়? কোন্ডাবাদ। আমার স্কুটারে 1 ঘন্টা সময় লাগে। এখানে রাস্তার ধারে রাতে কারা শোয়? সেরকম কিছু ঠিক নেই স্যার, কখনো 2 কখনো 4, কিন্তু এরকম বদমাশ কেউ থাকে না। আমি বলতে চাইছি আগে তো এরকম কিছু হয়নি। পাশের চায়ের দোকানটা কার? এটা রাজুর দোকান। কতক্ষণে আসবে এই রাজু? রাজু তো প্রায় রাত 1:30-2টো অবধি খোলা রাখে, আর সকাল 9টায় এসে দোকান খোলে। এখন তো 11টা বেজে গেছে। কাল সকাল থেকে ওর দোকানটা বন্ধ আছে। গতকাল সকাল থেকে? তার মানে যখন কিডন্যাপিং হয় তখন দোকান বন্ধ ছিল? যখন আমি দোকান বন্ধ করে যাই তখন একটা চা খেয়ে নিই। কাল খাইনি, কারণ রাজু ছিল না। এত বছরের মধ্যে প্রথমবার এটা হলো। রেবেকা, কয়েক মাস আগেই তোমার ডাইভোর্স হয়েছে, রাইট? ওর সাথে এর কি সম্পর্ক স্যার? দেখো, আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখতে হয়, প্রতিশোধের অ্যাঙ্গেলটাও। স্যার পিটার আমার এক্স হাজব্যান্ড ছিল, ও ও এমনটা করবে? সেটাই তো আমি জিজ্ঞেস করছি তোমাকে। জব, তুমি জব করতে চাইতে যাতে তুমি আমাকে ছোট করতে পারো, যাতে তুমি বাড়ির বাইরে থাকতে পারো আর তোমাকে বাড়ির কোনো কাজ না করতে হয়। স্যার ওই দিনের পর থেকে আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই। আমার আর পিটারের ডিভোর্সটা মিউচুয়াল কনসার্ন নিয়েই হয়েছিল। আমরা একসাথে লাইফ শেয়ার করতে পারছিলাম না। অন্য কেউ কি চাইতো লাইফ শেয়ার করতে তোমার সঙ্গে? আমার কোনো অ্যাফেয়ার ছিল না স্যার। বিয়ের আগে, ডাইভোর্সের পরে, এখানে দিল্লিতে কোনো বন্ধুত্ব, কাউকে কিছু বলেছো তার খারাপ লেগেছে, সেরকম কিছু? অ্যাকচুয়ালি তুষার আমাকে প্রপোজ করেছিল। কে তুষার? আমার কলিগো। मैं तो কি প্যার করনা। কি? আমি তোমাকে ভালোবাসি। তারপর থেকে ওর ব্যবহার কিরকম ছিল? ও আগের মতো তো নয়, যেমন বন্ধু ছিলাম, কিন্তু ও খুব ভালো ছেলে স্যার। ও এরকমটা করবে না। আপনি এমনটা কি করে বলতে পারছেন স্যার? আমি আমি রেবেকার উপরই অ্যাটাক করাবো, ওকে রেপ করাবো? আপনি এটা কি করে ভাবলেন? বসুন স্যার, আপনি আমাকে বলুন আপনার মাথায় এই কথাটা এলো কি করে? আপনি বসুন। দেখুন স্যার, আপনি আমাকে যেরকম ভাবছেন না, আমি মোটেও সেরকম নই। আমি রেবেকাকে ভালোবাসতাম, ভালোবেসে আমি ওকে প্রপোজও করেছিলাম। ও মানা করে দেয় আর আমি বুঝে যাই। এটা লাইফ, এরকম হয়। তার মানে এই নয় যে আমি নিজের বন্ধুর সাথেই এরকম জঘন্য একটা কাজ করাবো। স্যার, এর সমস্ত ফোন রেকর্ড চাই, 24 ঘন্টাকে নজর রাখবে। আচ্ছা স্যার। প্রত্যেক ঘন্টা রিপোর্ট চাই আমার। ওকে স্যার। আমরা প্রায়শই দেখি যে সো কল্ড প্রেম ভালোবাসায় রিজেকশন কিছু মানুষের মধ্যে হিংস্রতার জন্ম দেয়। এটাও কি তেমনই একটা কেস ছিল যেখানে প্রেমের আড়ালে একটা মানসিক রোগ ফনা তুলেছিল? আবার অন্যদিকে ক্রাইম সিনে প্রত্যেক দিন থাকা একটা চাওয়ালা ঘটনার দিন থেকে নিজের দোকান বন্ধ করে কোথাও চলে গিয়েছিল। আমি কিছু করি নাই স্যার।
বিশ্বাস করুন স্যার আমি কিছু করি নাই চুপচাপ না, চল। স্যার, আমার কথাটা তো শুনেন স্যার, আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করুন আমি আমার। কিছু করিনি। তোরই জাত ভাই ছিল ওরা। তুই ওদেরকে চিনিস তো? তুই ডেকেছিলি কিনা? কাকে স্যার কাকে? আমি তো কিছু জানি না, আপনি কার কথা বলছেন স্যার? আমার তো মা মরে গেছিল, আমি তো গ্রামে গিয়েছিলাম স্যার, আমি কোনো ভুল কাজ করিনি স্যার। ছোট দোকান চা বিক্রি করি স্যার, সৎ পথে ব্যবসা করি স্যার, যাকে হোক আপনি জিজ্ঞেস করে নিন। স্যার, এটা তুষারের কল রেকর্ড। এতে তো কিছু পেলাম না। আর যে দুজন ওর ওপরে নজর রেখেছে তারাও তো কিছু সন্দেহজনক পায়নি। স্যার, ওই যে ছেলেটা রাজু, ওর মা সত্যিই অসুস্থ ছিল, সারা রাত মায়ের সাথেই ছিল। না তো অফিসের বসের আর না তুষারের অ্যাঙ্গেল পাচ্ছি, আর না ওদের পাড়ার রাজুর অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে রহস্যটা কি? স্যার, আমার মনে হয় না কোনো ব্যক্তিগত ব্যাপার। তোমার কি মনে হচ্ছে চারজন এমনি চলে গেল? একটা মহিলাকে তুললো, রেপ করলো, আর ওকে জীবন্ত ছেড়েও দিল? স্যার, হতে পারে চারজন নেশা করেছিল, নেশা করে বাইরে ঘুরতে বেরিয়েছিল, আর সেখানে রুবি আর রেবেকাকে দেখে ওদের ওপর আক্রমণ করে। রুবির ভাগ্য ভালো ছিল, ও বেঁচে যায়, রেবেকা বাঁচতে পারেনি। দুর্ভাগ্য স্যার। দুর্ভাগ্য নয় যাদব, আমাদের সিস্টেমটাই খারাপ। দেশের রাজধানীতেও মহিলারা সুরক্ষিত নয়। কিছু তো খেয়ে নে মা। রেবেকার প্রচন্ড রাগ হচ্ছিল। একজন পরিশ্রমী আর সাহসী মহিলা নিজের পায়ে দাঁড়িয়ে জীবনটাকে গুছিয়ে নিতে চাইছিল, আর হঠাৎই তার দেহ এবং মন দুটোর সাথেই ছিনিমিনি খেলা হয়, আর তার অপরাধীদের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। অন্যদিকে তদন্তকারী দল এই কেসে কোনো পার্সোনাল অ্যাঙ্গেল খুঁজে পায়নি, আর তাদের উপর চাপ বেড়েই চলেছিল, কারণ মিডিয়ায় এই কেসটার বেশ চর্চা হচ্ছিল। এটা খুবই জঘন্য অপরাধ ছিল, আর সমাজে এই চারজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাদের কাছে পৌঁছবে, কিন্তু কি করে? ক্রিম কালারে যতগুলো পুরনো টেম্পো আছে, যাদের উইন্ডশিলে যে দিয়ে যাই লেখা থাক, ওগুলো সমস্ত আমার চাই। সব কটা টেম্পো স্যার? আরে শুরু তো একবার করি যাদব। হতে পারে ওটা টেম্পোর কালার বদলে দিয়েছে, কিন্তু হতে পারে ওটা যে দিয়ে লেখাটা চেঞ্জ করেনি। আমাদের চান্স নিতে হবে। যাদব, ধরে নিলাম যে রেবেকার আগে কোনো শত্রুতা ছিল না, কিন্তু এই চারজনের আগের কোনো অভ্যেস তো থাকতে পারে। আমি বুঝলাম না স্যার। এটা হতেই পারে যে
রেবেকা ওদের প্রথম শিকার নয়। ওরা আগে অনেকগুলো এরকম রেপ করেছে যেগুলো এখন অবধি ফাইল করা হয়নি। অথবা হয়তো দায়ের হয়েছিল। ওদের বাড়ি থেকে মেন রোড অবধি যতগুলো থানায় যতগুলো হিস্ট্রি শিটারের নাম আছে ওদেরকে রাউন্ড আপ করো। স্যার, স্যার স্যার আমি আপনাকে বলেছিলাম তো, ওদের হাতে ওই কালো সুতো ছিল। ওদের ওই কথা বলার ধরন। ম্যাডাম, তোর জামা প্যান্টটা চাই। সময় নেই আমাদের কাছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো ম্যাডাম। কিন্তু আমাদের তো কেউ নেই। নো নো। রেবেকা, তুমি তো ওদের মুখগুলো দেখেছো। স্যার ওরা যখন আমাকে ধরেছিল তখন সবকিছু এত তাড়াতাড়ি হয় যে আমি কিচ্ছু রেজিস্টার করতে পারিনি। টেম্পোতে খুব অন্ধকার ছিল, আমি কিচ্ছু দেখতে পাইনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমার অল্প কিছুই মনে আছে স্যার। স্যার আমারও ওদের মুখ হালকা হালকা মনে আছে। আই থিঙ্ক আমি কোনো হেল্প করতে পারবো। সত্যি বলতে স্যার, এই স্কেচগুলো ওই চারজনের সঙ্গে খুব একটা ম্যাচ করছে না। চলো, শুরু তো হলো। আর কিছু মনে আছে ওদের কথা? ওই যে লেটার, ওদের কথা বলার ধরন, আর ওদের রিস্টে ওই কালো সুতো। না স্যার, এর থেকেও বেশি মোটা ছিল। এরকম ছিল? ইয়েস স্যার, এরকমই মোটা ছিল, এরকমই ছিল, অলমোস্ট এরকমই। ঠিক এরকমই ছিল? মানে এরকম এজেস ছিল তো? সেটা তো জানি না, কিন্তু এরকমই দেখতে ছিল। এই কেসের বিচ্ছিন্ন সূত্রগুলো কোনো একটা সুতোয় গাঁথা যাচ্ছিল না। সরকার আর মিডিয়ার চাপ বেড়েই চলেছিল, কিন্তু যতটা আকস্মিক আর র্যান্ডামভাবে এই অপরাধটা হয়েছিল, এই কেসের প্রথম সূত্রও সেইভাবেই আসলো। অবশেষে অন্ধকারে একটা তীর চালানো হলো, আর সেটা নিশানাতেও লাগলো। টাকা, 10 টাকা 10টা নোট, এরকম গোল করে পাকানো। এরকম করে টাকা কারা রাখে? তোর ছোট বাচ্চাটাকে টফি কিনা দিস। যাদব, ওই টেম্পোটা আমরা পাইনি। আর এই জন্যে পাইনি কারণ এই টেম্পোটা এখানকার ছিলই না। হয়তো ওরা অন্য কোনো এলাকা থেকে এসেছে আর দেহাতি ভাষায় কথা বলছিল। একটু অন্য রকমের ছিল। তাহলে টেম্পোটা ওখানকারই, আর হয়তো এই চারজনও। রোজ এখান দিয়ে হাজারটা টেম্পো পাস করে, কোনো একটা টেম্পোকে মনে রাখাটা খুবই মুশকিল। তবে একটা কথা বলছি স্যার, যারা রোজ আসা যাওয়া করে তারা প্রায় টোলের টাকাটা এইভাবে গোল করে রাখে। আমাদের তখনই বোঝা উচিত ছিল যখন রেবেকা ওদের ভাষার কথা বলেছিল। স্যার, ওইভাবে তো দিল্লির অনেকেও কথা বলে।
আমার মনে হয় এই নোটের ক্লুটা আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেবে। হরিয়ানা থেকে দিল্লি হয়তো কোনো কাজে এসেছিল, হয়তো মদের ঘরে ছিল, ট্যাক্সিতে মেয়ে দেখে ওদের পিছু নেয়, সুযোগের অপেক্ষায় ছিল, ওদের একা দেখে ঝাঁপিয়ে পড়ে। এলাহাবাদকে ডাকো। আরে নমস্কার স্যার। আর এলাহাবাদ, কি খবর? আরে এখন আর কি খবর আছে স্যার, আগে গাড়ির ট্যাঙ্কিটা তো ফুল করে নি, তারপর নিজের পেটের ট্যাঙ্কিটাও তো ফুল করতে হবে। তোর পেট্রোলের দাম এখন কত যাচ্ছে? কেন লজ্জা দিচ্ছেন স্যার, সেই পুরনো দামই তো আছে। এরকম কি দেখতে ছিল? ইয়েস স্যার, এরকমই ছিল। স্যার এই চারজন ফোরাক গ্যাংয়ের হতে পারে, কারণ আপনি যে কালো সুতোর কথা বলছেন এই গ্যাংয়েরই চিহ্ন সেটা। আর দ্বিতীয়, ওই যে বললেন যেটা টেম্পোতে লেখা ছিল, ওটা হতে পারে জামাজাম বাবার যে। জামাজাম বাবা? স্যার শুনতে একটু নতুন লাগছে, কিন্তু এই দলগুলো কোরাম এলাকার লোক, এতে 6টা-8টা গ্যাং আছে স্যার। আর এই গ্যাংয়ের প্রধান কাজ হলো গরু মোষ চুরি করা আর ওর থেকে দ্বিগুণ দামে বিক্রি করা। আরে না দাদু, এই গ্যাংগুলো হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, গুড়গাঁও এই সব জায়গাগুলোতে এরিয়া ভাগ করে রেখেছে, আর কেউই একে অপরের এরিয়াতে কোনোদিন ঢোকে না। যেমন ধরুন, রাত্রে গুড়গাঁও বা দিল্লি থেকে এই সমস্ত মোষগুলো চুরি করে পরের দিন সকালবেলা কোহরাম গ্রামে নিয়ে গিয়ে এগুলোকে দ্বিগুণ দামে বিক্রি করে দেয়। 25,000ই দিবে, রেখে যাই। রেখে যা, ভালো কাজ করেছিস। এবার তাড়াতাড়ি এটাও খোঁজ নিয়ে দেখ যে এই চারজন কোন গ্যাংয়ের, আর ওদের এই জামাজাম বাবা টেম্পো কোথায় পাওয়া যাবে। আরে স্যার, এরা খুব খতরনাক লোক আছে, যদি আপনি বলেন তো চেষ্টা করে দেখি। আয় এদিকে, তোর ট্যাঙ্ক ফুল করে দিই। তোকে এই খবরটা কেন দেবো রে? আরে আমি কোচোর পুলিশের, এটা আমার কাজ। শুধু এইটুকুই বলো, খবরটা সত্যি না মিথ্যা। হ্যাঁ, খবর তো পাক্কা। কিরে এলাহাবাদ, কি খবর নিয়ে এলি? স্যার কাল সকালে রোতাকে ফোরাক গ্যাংয়ের একজন স্যারেন্ডার করেছে কোনো পুরনো চুরি কেসের জন্য। ওই চারজনের কেউ? ওদের হেড। খুব চালাক তো, আমাদের হাতে পড়ার আগে জেলে গিয়ে লুকোচ্ছে। স্যার ऐशान कुरेशी नाम ওর। হ্যাঁ, ऐशान कुरेशी তো কালকেই সারেন্ডার করেছে। কোন চুরির কেস ছিল ওর উপরে? এখানে একজন চৌধুরী 6টা গরু চুরি করেছিল, কিন্তু আপনারা ওকে কেন খুঁজছেন? আরে কি করিস? কিছু পেটে পড়েনি নাকি? একটু জোর দিয়ে কর।
তোর জমাটা কিন্তু আমাদের তো কেউ নেই। এসব কথা কাউকে বললে তোর সাথে সাথে তোর বাচ্চার গলাও কাট। কিছু করে তুই জানিস না কিছু? হ্যাঁ, তোর স্ত্রী সব জানে, তোর বাচ্চা জানে, তুই না বলে ওরা বলে দেবে। বাবু মোর বাচ্চাগুলোকে কিছু করিস না। ওর একটা ছোট মেয়ে আছে যার সঙ্গে তুই এই কাজ করেছিস। খুব জঘন্য কাজ করেছিস তুই। যাদব, ওর পরিবারে যে কজন আছে তুলে আনো। বলছি বাবু, বলছি। সোহম, কাসিম, পাপ্পু। শেষবারের মতো জিজ্ঞেস করছি, সোহন কোথায়? আমি জালিক নেই স্যার। সোহন কোথায়? জমজম বাবার দিব্যি স্যার। গাড়িটা ওর ঘরের পিছে রেখেছে সব। হ্যাঁ, এদিকে। এই যে এদিকে। কি হয়েছে? কি হয়েছে? আমার স্বামী ঘরে নাই। কি চাই তোমাদের? এই সরে যা। তোর স্বামীর টেম্পোটা সিজ করতে এসেছি আমরা, পুলিশ। আরে পুলিশের লোক হও আর মিলিটারি, আমার ভাই বাড়িতে নাই, তোমরা ঢুকতে পারবে নাই। আমাদের আলতু ফালতু ভাববে না, পুরো পঞ্চায়েত নিয়ে চলে আসবো। দে চাবি দে। দিবকলাই। আরে কি করছো বটে? আরে এই মেয়ে, কোথায় যাচ্ছিস তুই? চল আমার সাথে চল। রবি! চল চালিয়ে উঠা। আরে ওপন জামা, ওপন।
সোহন কোথায়? কোথায় সোহন? কি করছো তোমরা? আরে আমরা কি বলবো? তোমরাই তো বলবে আমার স্বামী কোথায় আছে। ওকে কি করেছো? থানায় আমাদের এভাবে রাখতে পারবে নাই। আইন আমরাও টুকু জানি বটে। কোনো বিটি ছিলাকে রাতে থানায় রাখতে পারে না, ইটো আইনে নাই। আইনের কথা বলছো? তোমার স্বামী, তোমার ভাই মহিলাদেরকে অপহরণ করে, তাদের জীবন নরক করে দেয়। এগুলো বেআইনি নয়, এটা খুব বড় অপরাধ। কম করে 7 বছরের জন্য জেলে যাবে সোহন। আর আমরা চেষ্টা করব যাতে বাইরে না আসতে পারে। আর যতক্ষণ ধরা না পড়ছে তোমরাও বাইরে যাবে না। পেয়েছো? আর খোঁজার দরকার নেই স্যার। সোহন সারেন্ডার করতে চায়। কি করে জানলে? ও নিজে থেকেই ফোন করেছিল। এই চারজন নো রেবেকা, তোর ক্যারিয়ার খুব ভালো চলছে। তুই আবার জব জয়েন করতে পারিস। এই এই সব কিছু ভুলতে পারিস তুই। এই শহরটা আমায় কিছু ভুলতে দেবে না রুবি। যেভাবে সোসাইটি আমার দিকে তাকায়, আমার কারো সিম্প্যাথির দরকার নেই। আমি এখান থেকে হেরে যাচ্ছি না, কিন্তু আমার ভেতরটা ভেঙে গেছে। আমি আমার গোল, ড্রিম এগুলোকে ভাঙতে দেব না। আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই। মা, বাবা, এঞ্জেল, ওদের সাথে থাকতে চাই আমি। ওখানে কিছু না কিছু পেয়েই যাব। অফকোর্স পেয়ে যাবি রেবেকা, কিন্তু কিন্তু এখানের এই ক্যারিয়ার গ্রোথ আর স্যালারি, ওরা আমাকে মেরে ফেলতো, তাহলে কি করতাম আমি স্যালারি নিয়ে? ইন্সপেক্টর বাবু, আমরা মোষ চুরি করতে এসেছিলাম। ভাগ্যটা খারাপ ছিল বটে, একটা মোষও পাইনি। মাথা গরম হয়ে গেল, ঠেকে বসে অনেক মাল খেয়েছিলাম, ভালো নেশা হয়েছিল। আর তারপর বেরিয়ে পড়লাম। মদের নেশা সেদিন বেশি হয়ে গেছিল, মাথা খারাপ হয়ে গেল। ওদের দুজনকে দেখে নেশা বেড়ে গেল, থাকতে পারলাম না। আর তোদেরকে দেখে আমিও থাকতে পারছি না। নেশা বেড়ে গেল, নেশা বেড়ে গেল। শালা, জানি না কজনকে দেখে তোদের নেশা চড়েছিল, জানি না কতজনকে দেখে কুকুরের মতো ছিঁড়ে খেয়েছিস। আর মদকে দায়ী করছিস তোরা। এসব অনেক পুরনো হয়ে গেছে। মদ খেয়ে, মদ না খেয়ে, মদ ছাড়া তোরা সেটাই করতিস যেটা করে আসছিস। মানে ওই লোকগুলো আমাদের দেখতে পায় আর তাই ঝাঁপিয়ে পড়লো। কি গ্যারান্টি আছে যে দ্বিতীয়বার এটা হবে না? অন্য কারোর নজর আমাদের ওপর পড়বে না? তুই লাকি ছিলিস রুবি, তাই পালাতে পেরেছিলিস। ওই লোকগুলোকে আমি কখনোই ছাড়বো না। কোর্ট যতক্ষণ না পর্যন্ত সঠিক রায় দিচ্ছে, আমি দিল্লি আসতে থাকবো আর তোর কাছেই এসে উঠ। কিন্তু এখন আমাকে যেতে হবে।
ওয়ার মেমোরিয়ালটা কোন দিকে পড়বে? আমি জানি না, চলো বাবু। মা, ওই জায়গাটা তো পাশের গলিতেই। বাড়িতে চলো। এই কেস ফার্স্ট ট্র্যাক কোর্টে 4 বছর ধরে চলল। কোর্ট প্রত্যেক অপরাধীকে 25,000 টাকার জরিমানা আর 7 বছরের কারাদণ্ড দেয়। প্রত্যেক দিন কিন্ডার গার্ডেনের বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ মহিলা পর্যন্ত সব বয়স, সব স্তরের মহিলাদের ধর্ষণ ব্রেকিং নিউজ হয়। মিডিয়াতে মানুষের ক্ষোভ প্রকাশ পায়। তখন হয়তো এক আধটা কেস ফার্স্ট ট্র্যাক কোর্টে পাঠানো হয়। যখন আমরা আমাদের দেশে বুলেট ট্রেনের কথা ভাবছি, তাহলে সেখানে ন্যায়ের বুলেট ট্রেন কেন চলতে পারে না? সার্ভাইভার বলুন বা পীড়িত, অবলা বলুন বা নির্ভয়া, অপমানজনক অপেক্ষা সবাইকে শেষ করে দেয়। জীবনের গাড়ির সামনে তো এগিয়ে যায় বটে, এবং তা এগোনোও উচিত, কিন্তু ন্যায়ের সবুজ সংকেত ছাড়া এই পথ দুর্গম হয়ে ওঠে। বিচারে দেরি, এটাও একটা অন্যায়। এই ঘাতক বিলম্বের ফলে অনেক সূত্র লোপাট হয়ে যায়। তখন এই সমাজে যারা নিজেদের মর্যাদাবান ভাবে, তারা হঠাৎ জেগে ওঠে। ঘুরে ফিরে আঙুল সেই মেয়েদের দিকেই ওঠে। তখন কেউ এটা বলতে শুরু করে যে মেয়েদের কি পরা উচিত আর কি নয়। কেউ বলে যে মেয়েদের জিন্স পরা উচিত নয়, কিন্তু আমরা বলছি প্রবলেম মেয়েদের জিন্সে নয়, আমাদের জিনে। প্রবলেম আমাদের রক্তের মধ্যে, যা সভ্যতা আর পরম্পরার নামে দুর্বল পুরুষের বিকৃত মনকে তুলে ধরে। ক্রাইম পেট্রোল মহিলাদের উপর ঘটে চলা অপরাধের জন্য ফার্স্ট ট্র্যাক কোর্টের আবেদন জানায়, যেখানে সিস্টেম অপেক্ষা করায় না, বরং আশ্বাস দেয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন, আর মনে রাখুন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।